সুধী দর্শক মণ্ডলী, শুরু করছি সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান এটিএন সংলাপ। আমাদের আজকের বিষয় উত্তপ্ত রাজনীতি, সংকট না ষড়যন্ত্র। আজকে আমাদের অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চেয়ারম্যান ERI। আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন কাজী নাজমুস সাদাত, সাবেক সভাপতি কুমিল্লা জেলা আইনজীবী এবং চেয়ারম্যান সমবায় ব্যাংক লিমিটেড। আমরা আমাদের আজকের এই আলোচনাটা প্রথমেই শুরু করব অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনাকে দিয়ে। আমরা জানি যে বেশ কিছুদিন ধরে কি পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে আমরা যেই চিন্ময় কৃষ্ণ প্রভু বলেন ওনারা, তা এই যে ইসকনের সাথে সম্পৃক্ততা নিয়ে ওনার যেই গ্রেফতার এবং গ্রেফতারকে কেন্দ্র করে ওনার জামিন, তারপরে একজন আইনজীবীর মৃত্যু, সব কিছুকে যুক্ত করে একটা কেমন জানি অস্থিতিশীল পরিস্থিতি। এবং আমরা দেখছি যে সেখানে পার্শ্ববর্তী দেশ বা বাংলাদেশ থেকে বিভিন্ন স্টেটমেন্ট দেওয়া, পাল্টাপাল্টি জবাব দেওয়া, এছাড়াও বিভিন্ন ধরনের ছোট ছোট বেশ কিছু প্রসেশন আছে দেশ জুড়ে হয়েছে। সার্বিক পরিস্থিতি অনেকটাই ঘোলাটে। আপনার বিশ্লেষণী ক্ষেত্রে কি? ধন্যবাদ ডক্টর সাবের আপনাকে, এবং একই সাথে আমার সাথে আজকে যিনি যুক্ত হয়েছেন জনাব এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটি বলেছেন যে বাংলাদেশে সব কিছু মিলিয়ে কেমন জানি একটা অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা সবাই জানি যে বাংলাদেশে গত ১.৫ দশকের বেশি সময় ধরে একটা চরম ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা জগদ্দল পাথরের মতো আমাদের উপর চেপে বসেছিল, এবং গত ১৫ বছর ধরে এই স্বৈরশাসন উৎখাত করার জন্য বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তাদের যে অব্যাহত আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামের একটা চূড়ান্ত পরিণতি হয়েছে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে গত জুলাই। এবং ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের, আওয়ামী সরকারের পতন হয়েছে, প্রধানমন্ত্রী পালিয়েছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করেছেন। এবং এই সরকার ইতিমধ্যেই ৩ মাস সময় তাদের অতিক্রম করেছে। এই ৩ মাসের মধ্যে এই সরকারের বিরুদ্ধে, এই সরকার আমাদের দেশের বিরুদ্ধে, দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে থেকে নানামুখী ষড়যন্ত্র হয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে অকার্যকর করার জন্য সব ধরনের অপপ্রয়াস হয়েছে। এবং এটি আমরা ধারণা করি এবং দেশের মানুষও মনে করে যে সরকারের পতন হয়েছে, সেই সরকারের সুবিধাভোগী যে দোসররা এই দেশে আছেন তারা নানা সময়ে নানা অজুহাত সৃষ্টির মাধ্যমে বা নানা ইস্যু সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। আপনি মনে থাকবে এই সরকার দায়িত্বভার গ্রহণের পরপরই আমাদের দেশে একটা সংখ্যালঘু নির্যাতনের ইস্যুকে কেন্দ্র করে সারা দেশে আমাদের দেশের যে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে একটা আন্দোলন সংগ্রামের মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। এবং ঢাকা শহর এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ কর্মসূচি, অবস্থান ধর্মঘট করে এক ধরনের অচল অবস্থা তৈরির একটা অপপ্রয়াস সেই সময় চালানো হয়েছিল। এবং এইটাকে কেন্দ্র করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, বিশেষ করে 5 আগস্টের পর এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ইস্যুটা ভারতীয় গণমাধ্যমে মারাত্মকভাবে প্রচার করা হয়েছিল, এবং মিথ্যা তথ্য দিয়ে গোটা জাতিকে, গোটা বিশ্বকেও এই মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক অপশক্তি সেইখানে কাজ করছে, এবং সেইখানে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায় নানা ধরনের নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে তারা অতিক্রম করছে সময়। কিন্তু তাদের সেই প্রচেষ্টাটা সেই সময়ে ব্যর্থ হয়েছিল, এবং তারা গোটা বিশ্বকে বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক ধারণাটা দেওয়ার চেষ্টা করেছিল, বাংলাদেশের মানুষের বিচক্ষণতা এবং আমাদের দেশের মানুষের সহনশীলতা ইত্যাদি, এবং সরকারেরও একটা অবস্থানগত কারণে সেই সময় তাদের সেই প্রয়াসটি ব্যর্থতায় পর্যবসিত হয়। তবে এই ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। বিশেষ করে আমরা ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতির কে কেন্দ্র করে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা আমরা দেখেছি ইসকনের মাধ্যমে। বিশেষ করে আপনি যার কথা বললেন সেই চিন্ময় কৃষ্ণদাস
যে প্রভু তাদের যাকে বলা হয়, তিনি সনাতনী জাগরণ মঞ্চেরও তিনি সমন্বয়ক, এবং তিনি গত কয়েক মাস ধরে তার যে কর্মকাণ্ড দেখবেন এবং উস্কানিমূলক কর্মকাণ্ড, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মানে তার যে অপচেষ্টা এবং একই সাথে দেশের সার্বভৌমত্ব বিরোধী তার যে তৎপরতা, সেই তৎপরতা আমরা সকলেই কিন্তু সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে কিন্তু আমরা সেটা অবহিত হয়েছি। এবং তিনি এই যে কর্মকাণ্ডগুলো, রাষ্ট্রবিরোধী দেশদ্রোহিতামূলক কার্যক্রমগুলো তিনি পরিচালনা করেছেন, সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই গ্রেপ্তার করার মানে প্রতিক্রিয়া হিসাবে আপনি তাৎক্ষণিকভাবে সেদিন ডিবি অফিসের সামনে তাদের অবস্থান, শাহবাগে অবস্থান, এবং পরবর্তীতে গতকাল চট্টগ্রামে যখন তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে এবং সেইখানে যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, এবং এটি আমরা নিন্দা জানাই যে এই ঘটনার প্রতিবাদ করতে যেয়ে সেখানে আদালতে আইনজীবীদের উপর হামলা হয়েছে এবং একজন তরুণ আইনজীবী যিনি সেখানে একজন আইন কর্মকর্তা কিছুদিন আগে এপিপি হিসাবে নিয়োগ পেয়েছেন, সাইফুল ইসলাম আলিফ, তাকে যে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে সেটি মানে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে আমরা যদি দেখি যে বাংলাদেশ একটা দীর্ঘদিনের ঐতিহ্য, আমাদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেখানে 90% মুসলমান হলেও আমাদের অন্য সংখ্যালঘু যে ধর্ম সম্প্রদায় তাদের সাথে কিন্তু আমরা মিলেমিশেই বাস করি, এবং আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এক ধরনের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য বিভিন্ন সময়ে আমরা নানা তৎপরতা অপচেষ্টা দেখেছি, তারপরেও কিন্তু বাংলাদেশে সেটি করা সম্ভব হয়নি। তো আমি এখানে একটু যুক্ত করতে চাই, আপনি দেখবেন যে গতকালের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে কিন্তু প্রচণ্ড জনবিক্ষোভ তৈরি হয়েছে, কিন্তু সেই বিক্ষোভটা কোনো সহিংসতার দিকে যায়নি। এবং আমরাও দেশবাসীর কাছে এটা অনুরোধ করতে চাই যে এই ঘটনাকে কেন্দ্র করে ভারত যে ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, আপনি জানেন যে গতকাল, এবং বিজেপি একটা আমাদের সীমান্ত অবরোধের যে হুমকি দিয়েছে, সেখানে বাংলাদেশও পররাষ্ট্র মন্ত্রণালয় তার কনসার্ন ব্যক্ত করেছে। আমি মনে করি যে এই ফাঁদ যেটি তৈরি হয়েছে, দেশবাসীর কোনোভাবেই এই ফাঁদে আমাদের পা দেয়া উচিত না, কেননা এটাকে কেন্দ্র করে যে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা ভারত করছে, পতিত স্বৈরাচার করছে, সেটাকে প্রতিহত করতে হলে আমাদের দেশবাসীকে এই ইসকন ইস্যু এবং এই কৃষ্ণদাস তাকে ইস্যুটা আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। যেখানে আমরা জানি যে ভারতের সাথে আমাদের দীর্ঘ সম্পর্ক সেই মুক্তিযুদ্ধের আগে পরে থেকে, এবং আমরা একটা চেষ্টা যে আমাদের ফ্রেন্ডশিপ টু অল মেলাইজ টু লাইন, এই যে আমাদের ফরেন পলিসির যে জায়গা, এই থেকে আমরা চেষ্টা করেছি তাদের সাথে সম্পর্কটা রাখার। কিন্তু আমরা সাধারণ জনগণ যখন জানতে পারছিলাম যে তাদের মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ অনলাইন বা বিভিন্ন অসমর্থিত সোর্স থেকে বিভিন্ন খবর নিয়ে খুব বাজে ধরনের মন্তব্য করছিল, যেটা আমাদের দেশের অভ্যন্তরের প্রকৃত পরিস্থিতি কোনোভাবেই রিফ্লেক্ট করে না, সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় না যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু বলা প্রয়োজন ছিল? দেখেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলে নাই এমনটা কিন্তু না। বাংলাদেশে যখন আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির ইস্যুকে কেন্দ্র করে ভারতের পক্ষ থেকে মিথ্যা এবং গুজব ছড়ানো হচ্ছিল আমাদের দেশ থেকে, সেটার প্রতিবাদ করা হয়েছে। সাধারণ মানুষ করেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় করেছে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদটা অন্য গত 1.5 দশক ধরে ভারতের অপকর্মের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে যে প্রতিবাদ ছিল এর থেকে একটু ভিন্ন ভাষায়, এবং গতকালও দেখবেন যে সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যটা কিন্তু শক্ত জবাব তাদের পক্ষ থেকে ছিল। কিন্তু ভারত, আপনি দেখেন যে বাংলাদেশের, আপনি বলেছেন দীর্ঘ সম্পর্ক, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের সাথে তাদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে সত্য, কিন্তু সেই সম্পর্কটা সবসময় ভারত আমাদের উপর একটা হেজিমনি প্রতিষ্ঠার মনোভাব নিয়েই কিন্তু আমাদের সাথে সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করেছে। বিশেষ করে গত 1.5 দশকে ভারত আমাদের দেশে যে কর্তৃত্ববাদী মানে একটা ব্যবস্থাপনা তৈরি করেছিল, এবং যে সরকারটি ক্ষমতায় ছিল সেই সরকার শুধু না, আমরা বলবো আরও যদি পার্টিকুলার, ভারত কখনো দ্বিপাক্ষিক সম্পর্কের চেয়ে একটা বিশেষ দলের সাথে সম্পর্ককে গুরুত্ব দিয়েছে। আরও যদি স্পেসিফিক বলি, একজন ব্যক্তির সাথে সম্পর্ককে সবসময় তারা গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য তারা সব ধরনের অগণতান্ত্রিক এবং আমাদের সার্বভৌমত্বের পরিপন্থী কাজ তারা করেছে, এবং এর বিনিময়ে তারা ওই সরকারের কাছ থেকে যে সুবিধাগুলো আদায় করেছিল, এই সরকারের পতনের মধ্য দিয়ে তাদের সেই সুবিধাটা
বন্ধ হয়ে গেছে। এখন তারা মরিয়া হয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের, আমরা বলবো যে এটা কি ধরনের, মানে একটা যুদ্ধ ঘোষণা না করলেও এক ধরনের যুদ্ধাবস্থায় আমাদের বিরাজ করছে। আপনার মনে আছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী একবার হুঁশিয়ার করেছিলেন ভারতের সৈন্যবাহিনীকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল যে বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনী যেন হয়। বাংলাদেশ, আমরা মনে করি যে এই ধরনের ভারতীয় উস্কানিতে আমরা কোনোভাবেই পা দিব না, কিন্তু আমাদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে পারে, আমাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলতে পারে, এইটাও আমাদের বাংলাদেশের মানুষ মেনে নিবে না। এবং সরকারকেও আমরা অনুরোধ করব যে এই পরিস্থিতিতে ভারতের সাথে কোনো আপোষ করার সুযোগ নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে জনাব এহসানুল হক মিলন। আমরা দেখছি যে এই সংকটই বলি আর ষড়যন্ত্রই বলি দিয়ে বেশ কিছুদিন ধরে ঘনীভূত হচ্ছে, এবং ঠিক সঠিকভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপগুলোকে কেন জানি মনে হচ্ছে যে ট্যাক্টফুলি হ্যান্ডেল হচ্ছে না। এর মধ্যেই যেমন ধরেন আজকে সনাতন একতা মঞ্চ ভারতের, তারা বলছে যে বাংলাদেশের দুষ্কৃতিকারীরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা করছে। একই সাথে আজকে মাহাথির মোহাম্মদ উনি ওনার একটা বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত হতে দেওয়া যাবে না, এই আহ্বান তিনি জানিয়েছেন। এই দুটো স্টেটমেন্টকে কেন্দ্র করে আপনি পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সহ-আলোচক ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব এবং দর্শক শ্রোতা। প্রফেসর সাহেব খুব সুন্দরভাবে এটা ন্যারেটিভগুলো তুলে ধরেছেন, বর্তমান প্রেক্ষাপটটা। আমার মনে হয় এটা বিশ্লেষণ উনি সুন্দরভাবেই করেছেন। তবে আমাকে স্মরণ করিয়ে দেয় এই ভারতের ফরেন পলিসির কথা। তারা এই তাদের সাবকন্টিনেন্টে একের পর এক সবগুলো দেশকে তারা হারিয়েছে। নেপাল বলুন, ভুটান বলুন, শ্রীলঙ্কা বলুন, হারিয়েছে। মালদ্বীপ, সর্বশেষ ছিল বাংলাদেশ। তাদের এই ভুল রাজনীতির কারণে আজকে বাংলাদেশের সাথেও তাদের রিলেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। এই ভারতের যে, আমি বলবো রীতিমতো আজকের এই ঘটনাটাকে নিয়ে যেভাবে তারা মন্তব্য করছে আর যে ধরনের অরুচিকর জিনিসপত্র তাদের মিডিয়াতে দেখাচ্ছে এবং যে আগ্রাসনের নীতি দেখাচ্ছে, এটা সত্যি বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক। এবং তাদের এই ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেভাবে উত্তর দিয়েছে, সত্যি পররাষ্ট্র মন্ত্রণালয় ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে। আমি যদি স্মরণ করি 2014 সালের সুজাতা সিং এসে এই আওয়ামী লীগের সরকারকে কিভাবে থাকতে হবে এবং নির্বাচন কিভাবে ম্যানিপুলেট করা যায়, সেদিন সরাসরি তাদের হস্তক্ষেপে 2014-তে বিনা ভোটে নির্বাচনটি হয়েছিল। আমরা একই অবস্থা দেখেছি যে আমাদের সাবেক এই পতিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, নির্লজ্জের মতো এই কথা বলেছিল এবং আমরা সেগুলি শুনতে হয়েছিল এবং শুনে আমরা হজমও করেছিলাম। বা ওবায়দুল কাদের সাহেব বলতেন ভারত আমাদের পাশে আছে, তাহলে আমাদের এদেশে আওয়ামী লীগের সরকার থাকবেই। এরপরে পতিত সরকার চলে গেল, শেখ হাসিনা ভারতে, তার পাসপোর্ট নেই, তাকে কিভাবে রেখেছে সেই কথাটিও বলল না। এবং আমাদের সাথে যে চুক্তি, বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই বিষয়গুলো আইসিটি ক্রিমিনাল জাস্টিস কোর্ট থেকে রায় হলে আমরা সেগুলো দেখতে পাবো ভারতে সেটাকে কিভাবে অ্যাড্রেস করে। ভারতের এই যে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি তাদের যে নীতি, এটি অত্যন্ত দেশের জন্য উদ্বিগ্ন। মোটামুটি তারা চেয়েছিল এই ইস্যুকে, চিন্ময়ের ইস্যুটাকে নিয়ে দেশের ভিতরে একটি নৈরাজ্য সৃষ্টি করা এবং দাঙ্গা লাগিয়ে দেওয়া। কিন্তু আমার মনে হয় তারা বুঝতে ভুল করছে আমাদের দেশের জনগণ। আমরা এই সমস্ত সাম্প্রদায়িক কাজে আমাদের জনগণ কখনো ছিল না এবং আগামী দিনেও থাকবে না। আমরা জন্ম থেকে দেখে আসছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা একইভাবে আছি, একইভাবে থাকব। এবং তাদের এই অপচেষ্টাকে যে নস্যাৎ হয়েছে এবং এই চিন্ময় দাস ব্রহ্মচারীর এই ঘটনা থেকে এটা সত্যিকারের প্রমাণ হয়। দেখুন, তারা হঠাৎ করে এই গত 16টি বছর পতিত সরকার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সনাতনী ধর্ম অবলম্বীদের আমরা তাদের কোনো রকম সমাবেশ বা সরকারের কাছে দাবি দেওয়া আমরা আদৌ দেখিনি। কিন্তু দেখলাম হঠাৎ করে চিটাগাঙ্গে বিশাল সমাবেশ করলো, রংপুরেও করলো এবং ঢাকামুখী তারা আসবে।
এবং সরকারি এজেন্সির রিপোর্ট রয়েছে এই ব্রহ্মদাস কিভাবে রাষ্ট্রদ্রোহী কাজ করছে, সেই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে, বিচারের সম্মুখীন করা হয়েছে। কিন্তু তার সাপোর্টাররা যেইভাবে কুপিয়ে একজন লয়ার আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং যেভাবে তার পুলিশ ভ্যান ব্যারিকেড দিয়ে রেখেছিল, এগুলি কিন্তু উস্কানি ছাড়া অন্য কিছুই নয়। তবে এদেশের মানুষ এবং বিশেষ করে আজকের এই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো যেইভাবে এই সরকারের সমর্থন দিয়েছে, যে প্রস্তুতি আপনি করেছেন, তাতে প্রমাণ হয় যে এই সরকারকে যতটাই খেলায় আপনি ফেলে দেওয়ার চেষ্টা করেন, এটা হবে না। বিএনপির পক্ষ থেকে পূর্ণ সমর্থন আবারও আমাদের জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়েছে। চেয়ারপারসন আজকে তিনি বলেছেন যে এই সরকারকে আমাদেরকে কোনো অবস্থায় ব্যর্থ না হয় সেদিকে দেখতে হবে এবং তাকে সময় দিতে হবে এবং সঠিকভাবে দেশ চালানোর জন্য সহযোগিতা করতে হবে। আমরা কিন্তু দেখেছি এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পরপরই আমরা হাইকোর্টে একটি দেখেছি, ছাত্রদের আন্দোলন দেখেছি, 7 কলেজের আন্দোলন দেখেছি, তারপরে আনসার বাহিনী আন্দোলন দেখেছি। একের পর আমরা দেখেই আসছি যে এই সরকারকে জেপারাইজ করার মতো এখনও কাজ নেই যে না হচ্ছে। এমনকি আমার মনে হয় অনেক জায়গায় এখনও রয়েছে আওয়ামী লীগের প্রেতাত্মারা, তারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে। তা নাহলে হঠাৎ করে এই লক্ষাধিক প্রায় 2.5 লক্ষর মতো সিএনজি ব্যাটারি চালিত তাদের একটি রায় ঘোষণা করে পুরো শহরে একটি অচল অবস্থা সৃষ্টি করবে, সেটাও কোনো অবস্থাতে আমরা আশা করতে পারিনি। আবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো জনগণের মোকাবেলা করবে। আর ভারত যে জিনিসটি মনে করছে, তারা আমাদের আন্ডারমাইন করছে যে বাংলাদেশে ধমক দিলেই বাংলাদেশ নতজানু হয়ে যাবে। এটি আওয়ামী লীগের সেই পতিত সরকার নয়, এটা জনগণের সরকার। জনগণ এই সরকারের পাশে রয়েছে এবং আমরা এই ভারতের এই আচরণের মোকাবেলায় এদেশের জনগণ করবে। এই মেসেজটি কিন্তু এবার এই ভারতের এই আগ্রাসন বক্তব্য এবং বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তাদের যে উক্তি, এগুলিতে আরও এই জাতি, দলমত নির্বিশেষে, ধর্মগোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে। এই মুহূর্তে এটির প্রয়োজন ছিল। এইটাই আজকের এই সরকারকে আমি মনে করি তাদের যে গুটি কয়েক ব্যর্থতা ছিল, যদিও সফলতা তাদের প্রচুর রয়েছে, আবার ইকোনমিক ফাইন্যান্স সেক্টরে তাদের রিজার্ভ রেমিটেন্স নিয়ে তাদের প্রচুর সফলতা রয়েছে, ব্যাংকিং সেক্টরে তাদের সফলতা রয়েছে, দুর্নীতি আইডেন্টিফাই করতে পেরেছে, সেটা সফলতা রয়েছে, দ্রব্যমূল্য কয়েকটি বিষয় নিয়ে তাদের সফলতা বা মূল্যস্ফীতি নিয়ে এই সরকার কিছুটা পিছিয়ে গিয়েছে। একাডেমিক সেক্টরে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সেটাও কিন্তু এইটা ইচ্ছাকৃত তৈরি করা হচ্ছে। ধরুন আমি যদি তিতুমিরের কথা বলি, তারা বিশ্ববিদ্যালয় বানাতে হবে। ঢাকায় কি বিশ্ববিদ্যালয়ের অভাব রয়েছে ভর্তি হওয়ার মতো? আর যেই ছাত্রগুলো সেখানে আন্দোলন করেছে, তারা তো বিশ্ববিদ্যালয় যদি সরকার বানাতেও চায়, ন্যূনতমভাবে 5 বছর লাগবে। সে কি ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে? নিশ্চয়ই না। আর 7টি কলেজ মিলে বিশ্ববিদ্যালয় চায় কেন? কোথায়? ওই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কি কম? আর ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে তাদেরকে নেওয়া হয়েছিল। এগুলি বিগত সরকারি। তো আমার মনে হয় বিগত সরকারের প্রেতাত্মারা সরকারের বিভিন্ন জায়গায়, প্রশাসনে, জনপ্রশাসনে হতে শুরু করে প্রত্যেকটি স্তরে তারা রয়েছে ঘাপটি মেরে, এবং তারা এগুলিকে উস্কানি দিচ্ছে। এটাকে প্রতিরোধ করার জন্য আমার মনে হয় জনগণই যথেষ্ট হবে এবং এই সরকার যত সম্ভব এই কমিশনগুলি সংস্কার করে নির্বাচনের পথে এগোবেন, এটি আমি আশা করছি। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত, আপনি তো কুমিল্লা আইনজীবী সমিতির, জেলা আইনজীবী সমিতির দুবারে সভাপতি ছিলেন। গতকালকের যে ঘটনাটা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, শুনতে পাচ্ছি। গতকালকের যে ঘটনাটা, আমরা সারা দেশবাসী খুবই বিমর্ষ অবস্থায় রয়েছে। একজন আইনজীবীকে আইনাঙ্গন থেকে ধরে নিয়ে নৃশংসভাবে আমরা বলবো যে হত্যাই করা হয়েছে। এবং এই যে আপনি তো এই মানে আইন যে জগৎ বা জেলা আইনজীবী, ওখানকার তো একটা একই ধরনের একটা সেট আপ চিটাগাঙ্গে। তো এখানে আমরা যেটা দেখলাম যে ছোট ছোট ব্যাগ নিয়ে অনেকে ঢুকেছে, সেখান থেকে পরবর্তীতে দেখা গেছে যে ধারালো অস্ত্র রয়েছে। তারপরে এই যে তারা 11টা থেকে 3টা পর্যন্ত প্রিজন ভ্যান আটকে রাখলো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা সারা দেশবাসী জানি যে এই জামিনকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিস্থিতি হতে পারে। আদালত প্রাঙ্গণের আপনি নিশ্চয়ই এই খবরটা নিজেও কাভার করেছেন। এই সার্বিক বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং আপনাদের আইনজীবীদের মধ্যে হতাশা বা যাই বলবো নিরাপত্তার জায়গাটা কেমন রয়েছে এখন?
না, আইনজীবীদের মধ্যে এই ব্যাপারটা একটা হতাশা সৃষ্টি হয়েছে, কিন্তু আজকে এই গতকালকার এই ঘটনার পরে আজকে আমরা কুমিল্লা জেলা আইনজীবী সহ সারা দেশের জেলা আইনজীবী সমিতিগুলো এর তীব্র প্রতিবাদ করেছি। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং দোষী ব্যক্তি যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে সাজা দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এবং বর্তমান এই সরকারের প্রতি আমরা আইনজীবীরা যে সরকার যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে সেই সমস্ত পদক্ষেপের প্রতি আমরা সমর্থন জ্ঞাপন করছি। আমরা আশা করি এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যারা এই ধরনের দুষ্কৃতি কাজ করছে, যারা এই ইন্ধন যোগাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটি আশা করি সুষ্ঠুভাবে কঠোর হস্তে তাদেরকে দমন করতে পারবে। এবং আমরা আইনজীবীরা এই সরকারকে সমর্থন করছি এবং এই সরকারের সাথে আমরা আছি। তা আপনারা কি কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, অথবা আপনারা লোকাল প্রশাসনের সাথে কি যোগাযোগ করেছেন কিনা এই যে আপনাদের যে পবিত্র আইনাঙ্গনের নিরাপত্তার ব্যাপারে? এই পবিত্র আইনাঙ্গনের পবিত্র নিরাপত্তার ব্যাপারে আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপারের সাথে আমরা যোগাযোগ করেছি। আমরা কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগতেছি এখন পর্যন্ত। জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা এখন অনেকটা স্বস্তিতে আছি যে জেলা প্রশাসন এবং পুলিশ সুপারের আশ্বাস পেয়ে। আর এই যে আপনার আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি হিসেবে এই যে চিটংয়ে এই ঘটনাটা ঘটলো, আপনার কি মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি যথেষ্ট প্রস্তুতি থাকতো এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনার সম্মুখীন আমরা হতাম? না, এটা হতাম না। আইন শৃঙ্খলা বাহিনী যদি সচেষ্ট থাকতো এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। আইন শৃঙ্খলা বাহিনী এখনো আমি মনে করি যে এরা স্বৈরাচারী সরকারের দোসরদের সাথে যে ধরনের তারা সহযোগিতা করেছেন, বর্তমান সরকারের সাথে তারা এই ধরনের সহযোগিতা করছেন না। তারা অনেকটা নীরব ভূমিকায় পালন করছে বলে আমাদের মনে হচ্ছে। আমরা আবার আসবো আপনার কাছে, জনাব ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। এই যে সার্বিক পরিস্থিতি, যেমন কালকে আমরা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা, আজকেও যেইভাবে আইনজীবীকে হত্যা করা হয়েছে, এটাকে উস্কে দেওয়ার জন্য এটা ইসকন না হিন্দু ধর্মাবলম্বী অথবা কারা করেছেন এটা ফাইন্ড আউট করা খুব কঠিন। কিন্তু ঘটনা, আমাদের ক্রিমিনোলজির যে জ্ঞান, সেই জায়গা থেকে মনে হয় যে অবশ্যই একটা প্রফেশনাল গ্রুপ রয়েছে। উনি একটু খোঁড়াচ্ছিলেন, ব্যথা পেয়েছেন, সাথে সাথে ওনাকে তুলে নিয়ে যেভাবে আদালতের পেছনে খুব দ্রুত এই ঘটনাটা ঘটানো হয়েছে। তো সেই জায়গায় আমরা যে সংকট এবং ষড়যন্ত্রের কথা বলছি, এখানে কি অন্য কোনো ফোর্স কাজ করছে কিনা যারা এই সরকারকে অস্থিতিশীল করতে চায়? দেখুন, আমাদের এই সরকার দায়িত্বভার গ্রহণ করার পরপরই আমাদের সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে যে দেশে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সময়েও তাদের সাথে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী এবং সরকার সমর্থক অনেকের সংশ্লিষ্টতা সেই সময়ে কিন্তু দেখা গেছে। গতকালের যে ঘটনাটি ঘটেছে এবং সেখানে যারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, ভিডিও ফুটেজ দ্বারা যাদেরকে চিহ্নিত করা হয়েছে, আমার মনে হয় সেটা 15 জনের বেশি ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এবং সেইখানে কিন্তু যারা গ্রেপ্তারকৃত তাদেরকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে হচ্ছে যে আওয়ামী লীগ সমর্থিত একজন সাবেক কমিশনারের বাসা থেকে তাদেরকে কয়েকজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে তারা আশ্রয় নিয়েছিল। এবং এই কমিশনার তিনি তো সদ্য সাবেক হয়েছেন, এই ধরনের একজন কমিশনারের বাসা থেকেও গ্রেপ্তার করা হয়েছে। এগুলো প্রমাণ করে এগুলো প্রমাণ করে যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, অনেক গুরুত্বপূর্ণ নেতা ইতিমধ্যেই দেশ ছেড়েছেন, কিন্তু তাদের আশ্রয় প্রশ্রয়ে যারা দীর্ঘদিন ধরে সুবিধাভোগী ছিলেন তারা কিন্তু অনেকেই এই দেশে আছেন। এবং আপনি দেখেন যিনি প্রধানমন্ত্রী পালিয়ে ভারতে অবস্থান করছেন, মাঝে মধ্যেই মিডিয়ার কল্যাণে, সামাজিক যোগাযোগ কল্যাণে তার ভিডিও ফুটেজ, অডিও ক্লিপ আমাদের প্রকাশিত হচ্ছে। সেখানে থেকে তার অনুসারীদেরকে, তার দলের কর্মী সমর্থকদেরকে তিনি নানাভাবে উস্কানি দিচ্ছেন এবং তাদেরকে নানা নীতি নির্দেশনা দিচ্ছেন তিনি। এবং সেইগুলো পেয়ে অনেকেই কিন্তু এই ধরনের পরিস্থিতির সুযোগ নিয়ে তারা তাদের উদ্দেশ্যগুলো চরিতার্থ করার একটা চেষ্টা করেন। এবং আমরা মনে করি এই
মানে ইসকন নেতা বা জাগরণী যে সনাতনী জাগরণ মঞ্চের যিনি নেতা, তার গ্রেপ্তারকে কেন্দ্র করে এই ধরনের একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন। আজকে আপনি লক্ষ্য করে থাকবেন ইসকন থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং সেইখান থেকে বিবৃতিতে তারা এই যে সনাতনী জাগরণী মঞ্চের নামে এই তাদের যে নেতার গ্রেপ্তারের পর যে ধরনের পরিস্থিতি, সেটার কোনো দায় তারা নিবে না এবং এর সাথে ইসকনের কোনো সম্পর্ক নেই, সেটা কিন্তু তারা একটা বিবৃতির মধ্য দিয়ে এটি দাবি করেছেন। এখন বাংলাদেশে যে প্রতিক্রিয়াটি ইতিমধ্যে আমরা দেখছি যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা গত রাতেই আমাদের দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে এবং এই চট্টগ্রামের ঘটনার এটি করেছে। এবং আরেকটা জিনিস লক্ষণীয় এখানে যে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে আমাদের যে দেশের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, এমনিতেই তারা কিন্তু মনস্তাত্ত্বিকভাবে গত 15 বছরে একটা স্বৈরাচারী সরকারকে ভারত যেভাবে মানে একেবারেই আমরা বলতে পারবো যে তারা যেভাবে নির্লজ্জভাবে সমর্থন দিয়েছিল, এই কারণে আমাদের তরুণ প্রজন্মের মনের মধ্যে ভারত বিদ্বেষী বা ভারত বিরোধী একটা মনোভাব কিন্তু তৈরি হয়েছে। এবং কালকে আপনি দেখবেন যে ইসকনের বিরুদ্ধে বা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে স্লোগানের সাথে সাথে কিন্তু সব মিছিলগুলো থেকে দিল্লির বিরুদ্ধেও এক ধরনের স্লোগান উচ্চারিত হয়েছে। ভারতকে সেটি বুঝতে হবে, বাংলাদেশের মানুষের এই প্রজন্মের মনস্তত্ত্ব তাদের সম্পর্কে কি এটা বুঝতে হবে। একটা পতিত স্বৈরাচারের পক্ষে দাঁড়িয়ে ভারত যদি আমাদের এই দেশের 16 কোটি মানুষের সাথে বা 16 কোটি মানুষকে একটা বৈরী জায়গায় নিয়ে যায় বা একটা বৃহত্তর জনগোষ্ঠীকে মানে ভারত যদি নিয়ে যায়, সেটি কিন্তু ভারতকে মূল্য দিতে হবে। আপনি তো দীর্ঘদিন গবেষণা করছেন, আপনি ইতিহাসকে নিয়ে খুব কাছে থেকে দেখার চেষ্টা করছেন। এই যে আমরা জানি যে প্রাগৈতিহাসিক কাল থেকে আমাদের সাথে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাথে আমরা একত্রে বেড়ে উঠেছি এবং আমাদের যেই সম্প্রীতির সম্পর্ক, সেখানে ভারত কি কারণে আপনার মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট দলের সাথে তারা এই সম্পর্কটা জিয়ে রাখার চেষ্টা করেছে? এটা কি কিছুটা অন্যদের ব্যর্থতা কিনা? দ্বিতীয়ত হচ্ছে যে পিপল টু পিপল কন্ট্যাক্ট, যেটা আমরা জানি যে সারা বিশ্বব্যাপী যে বিষয়টার দিকে গুরুত্ব দিচ্ছে, জনগণের সাথে জনগণের সম্পর্ক। আমরা জানি যে ভারতীয় জনগণের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো, কিন্তু সেখানে এই রাজনীতির কারণে এই যে যেই ধরনের স্টেটমেন্ট আজকে আমরা দেখেছি, বিজেপি নেতা শুভেন্দু উনি যেভাবে কথা বলছেন, যেভাবে মানমুখীভাবে উনি পার্শ্ববর্তী দেশের বিভিন্ন আভ্যন্তরীণ বিষয়ে উনি কমেন্ট করছেন, এই বিষয়গুলো কিন্তু চিন্তার উদ্রেক করে। জি, আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমরা যেটা মনে করি যে কংগ্রেস সরকার যখন ক্ষমতায় ছিল সেই সময়ও কিন্তু কংগ্রেস সরকারের একটা বিশেষ দলের প্রতি কিন্তু প্রীতি ছিল এবং আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা ভারত অন্য রাজনৈতিক দল বা সরকারগুলোর সাথে তার সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আমরা যতটুকু মনোযোগী ভারতেরও পক্ষ থেকে হওয়া উচিত ছিল বা যেভাবে তাদের পররাষ্ট্রনীতি মানে বাংলাদেশের ক্ষেত্রে পরিচালনার দরকার ছিল, সেটি ভারত কখনো করেনি। এবং ভারত সবসময়ে তারা একটি বিশেষ দলকেই তাদের স্বার্থের প্রতিনিধিত্বকারী হিসাবে তারা মনে করেছে। আর এটি করতে যেয়ে ভারত আমাদের এই দেশের সাধারণ মানুষ এবং একটা বৃহত্তর জনগোষ্ঠী এবং রাজনৈতিক দলগুলোকে তার বৈরী মানে একটা পক্ষ হিসাবেই তারা প্রতিষ্ঠিত করে ফেলেছে। আর সাম্প্রতিক সময়ে ভারতবর্ষে যে উগ্র হিন্দুত্ববাদী মানে সংগঠনের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, তারা ক্ষমতায় আসার পর থেকেই ভারতের মানে বাংলাদেশের এই সংখ্যালঘু ইস্যুটাকে ব্যবহার করে তারা অন্য রাজনৈতিক দলগুলোর উপর এক ধরনের চাপ প্রয়োগের মধ্য দিয়ে তাদের মানে বিশেষ দলের সাথে তাদের সম্পর্কটাকে আরও জোরদার করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের আপনি যেটা বলেছেন যে প্রাগৈতিহাসিক যুগ থেকে আমরা যদি বাংলাদেশের কথা দেখি, পরবর্তীতে আমরা এই ত্রয়োদশ চতুর্দশ শতাব্দী থেকে যদি আমরা দেখি যে মুসলমানরা যখন এখানে রাজনৈতিক শক্তি হিসাবে এসেছে, আপনি মুসলিম শাসন আমলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার মতো ঘটনা আপনি এখানে পাওয়া যায়। ব্রিটিশরা এসে এখানে তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি সেখানে এক্সিকিউট করতে যেয়ে আমাদের এই ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে এক ধরনের মানে কি বলবো যে কমিউনাল রায়ট তৈরি করে তারা নিজেদের ঔপনিবেশিক শাসনকে নিরাপদ করে রাখার চেষ্টা করছে। সেটার জের, সেটার লিগাসি আমরা কিন্তু এখনো কিছুটা বহন করছি। আমরা বলবো না বাংলাদেশে
মানে ধর্মীয় সংখ্যালঘু যারা আছে তারা কখনো কখনো মানে অন্যায্য আচরণের শিকার হয় না, এটা আমরা জোর দিয়ে বলছি না, হয়েছে, কিন্তু আমরা যেটা বলি রাজনৈতিক ধর্মীয় কারণ অপেক্ষায় রাজনৈতিক কারণটা বেশি। আপনি দেখেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে দুর্গাপূজাটি অনুষ্ঠিত হয়েছে, সেই দুর্গাপূজার সময় আপনি দেখেন যে মাদ্রাসার ছাত্রটি সেও রাত জেগে আমাদের মন্দিরে, কেউ যেন এই ধরনের পরিস্থিতি তৈরি করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এটা বিনষ্ট করতে না পারে বা এইটাকে নিয়ে একটা অপরাজনীতি না করতে পারে, এই দেশের মানুষ, সাধারণ মানুষ, সেখানে মাদ্রাসার ছাত্র বলেন, স্কুল কলেজের ছাত্র বলেন, এলাকার সাধারণ মানুষ মন্দিরগুলোকে তারা এক ধরনের পাহারা দিয়েছে। এইটা হলো বাংলাদেশের আমাদের চরিত্র। এখন বলতে পারেন মন্দিরটা কেন পাহারা দিতে হবে, কেননা আমরা মনে করি যে অসাধু চক্র একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করে অপরাজনীতি করতে পারে, সেইটা যেন কেউ সুযোগটা না দিতে পারে। তাহলে মন্দির মানে কি বলে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন আমাদের দেশে আছে বলে মনে করি না। কেননা আমি যে গ্রামের মধ্যে বসবাস করেছি সেখানে রাম এবং রহিমের মধ্যে আমি কোনো পার্থক্য দেখিনি। সকালবেলা ও যেমন আমার বাড়িতে এসে নাস্তা করতে আমাদের কোনো অসুবিধা নেই, তার বাড়িতে যেও আমাদের লোকেদের মানে কোনো করতে কোনো আমরা বৈষম্য দেখিনি কখনো। এটাই তো বাংলাদেশের আবহমান চরিত্রটা। কে হিন্দু কে মুসলমান, আব্দুল করিমের গান, সেটা আমরা কখনো এই বিভেদ বাংলাদেশের মানুষ দেখে না। কিন্তু বারবার একটা অপশক্তি বাংলাদেশের মধ্যে এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা বিনষ্ট করে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসা তারা চরিত। আপনি দেখেন হিন্দু বৌদ্ধ মানে যে পরিষদ, তারাও কিন্তু বলেছিল, আপনার মনে রানা দাশগুপ্ত, যে এই দেশে অর্পিত সম্পত্তি হিন্দুদের সম্পত্তি সবচেয়ে বেশি দখল হয়েছে যার মাধ্যমে, এবং যারা করেছেন তারা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী, এবং আওয়ামী লীগ হিন্দুদেরকে তারা এক ধরনের রক্ষাকর্তা হিসাবে প্রমাণ করতে চায়। কিন্তু তাদের শাসনামলেই কিন্তু আমাদের এই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি মানে জটিলতার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। আপনি দেখেন এত বড় আমাদের একটা অভ্যুত্থান হয়েছে, সেখানে আমরা যে হিসাবটা শুনেছি যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের 9 জন সেখানে নিহত হয়েছেন, এবং এই 9 জনের মধ্যে প্রত্যেকেরই কিন্তু রাজনৈতিক পরিচয় আছে। কেউ ধর্মীয় মানে সংখ্যালঘু হওয়ার কারণে কেউ নিহত হয়েছেন, একটা নজিরও নেই। তো তারপরেও এই যে একটা ভারতের যে অপপ্রচার এবং বাংলাদেশেও এক ধরনের একটা শ্রেণী এই ধরনের করছে, আমি এটা মনে করি যে বাংলাদেশের মানুষ কোনোভাবেই কোনো ফাঁদে পা দিবে না, এবং ভারতের এই অপচেষ্টা বা আমাদের দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেন্দ্র করে যারা সুযোগটা নিয়ে দেশের অস্থিতিশীলতা তৈরি করতে চান, এই সরকারকে বিব্রত করতে চান, তাদের এই প্রচেষ্টাটা এবারও ব্যর্থ হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমাদের দেশের মানুষ সেই ধৈর্যটার মানে দিবেন। আমরা চাই যে হত্যাকাণ্ডটি হয়েছে আইনি প্রক্রিয়ায় এর সাথে যারা জড়িত আছে, দ্রুত কোনো প্রতিহিংসা নয়, আইনি প্রক্রিয়ায় তাদের যেন বিচারটা সুনিশ্চিত হয়। জি, জনাব এহসানুল হক মিলন, আমরা জানি যে আপনি সাবেক শিক্ষামন্ত্রী হিসেবে অনেকগুলো কাজ করেছিলেন, এবং তখন খুব আলোচিত আপনার এই যে নকল বন্ধে সারা দেশব্যাপী আপনি যেইভাবে কাজ করেছেন, এটা খুবই প্রশংসার দাবিদার রাখে, এবং আমরা দেখেছি যে শিক্ষাঙ্গনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। এবারের যেই গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, সেখানে আমরা দেখেছি যে সেই ছাত্র সমাজেরই একটা বিরাট ভূমিকা, কিন্তু প্রায় 4 মাসের কাছাকাছি হতে চলল, এখনো শিক্ষাঙ্গনগুলোতে অস্থিরতা। আমরা গতকাল বা এর আগের দিনও দেখেছি কি হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই যে বিভিন্ন অ্যাডহক কমিটি, এগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে বরিশালে আজকে আপনি জানেন যে কি ধরনের পরিস্থিতি, অন্যান্য বিশ্ববিদ্যালয় ফুঁসে উঠছে। তা এই যে আন্দোলন পরবর্তী সময়ে তারা পাঠে মনোনিবেশ না করে এখনো দীর্ঘ সময় এই যে একটা অস্থিরতায় রয়েছে, এবং সেখানে প্রশাসনের অনেক বিষয় সিদ্ধান্ত গ্রহণে এক ধরনের অসুবিধা হবে বলে আমি মনে করি। তা আপনি এই জিনিসটাকে কিভাবে দেখেন? আসলে দেখুন, আমাদের কিছু কিছু জিনিসগুলো আমরা একটু মিসলিড করছি। যেমন পতিত সরকার আওয়ামী লীগকে আমরা রিয়েলি আন্ডার এস্টিমেট করছি। দেখুন তারা কোন জায়গায় ছিল না, কোন জায়গায় নেই, কোন জায়গায় এখন তারা নেই, এটা আপনি বলতে পারবেন না। প্রশাসনে যান, সেখানে তারা রয়েছে, প্রত্যেকটি স্তরে স্তরে রয়েছে, কয়েকটি লেয়ারে রয়েছে। এই 16 বছরে তাদের অপরাজনীতি বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছে যে ওভারনাইট দেয়ার ইজ নো মেডিসিন টু এলিমিনেট দিস
এলিমেন্টস। এইটাকে এই জায়গায় আমরা কিন্তু বুঝতে হবে যে এই পতিত সরকার, পরাজিত সরকার, তারা কিন্তু আমাদের রন্ধে রন্ধে রয়েছে। আপনি একদম টপ টু বটম সরকারি অ্যাডমিনিস্ট্রেশনে একই দেখতে পাচ্ছেন। স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলো সেখানেও তারা রয়েছে, এবং তাদের এই যে প্রচুর অবৈধ টাকা, এই অবৈধ টাকাগুলো তারা ব্যবহার করছে যে কোনোভাবেই হোক এই দেশে একটি আনরেস্ট সৃষ্টি করতে। আবার ওই যে ভারতের প্রসঙ্গ আসলো, এখানে কিন্তু আবার পার্সোনাল কিছু অ্যানামিসিটি রয়েছে। কারণ এই লাস্ট ইউনাইটেড নেশনসের কনফারেন্সে যখন আমাদের ডক্টর ইউনূস সাহেব গেলেন, তার প্রতি মানুষের যে আবেগ আপ্লুত ভালোবাসা, ওয়ার্ল্ড আমার অন্যান্য দেশের স্টেটের যে প্রধানদের, এটা দেখার মতো। অন দ্য আদার হ্যান্ড মোদি জাস্ট আই ডোন্ট নো হোয়াট ইজ হিজ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, সে পার্সোনালিও ডক্টর ইউনূসকে পার্শ্ববর্তী দেশের একজন সরকার প্রধান হিসেবে মেনে নিতে পারছেন না। বা দুইটি রাজনৈতিক দলের কথা প্রফেসর সাহেব বললেন, কংগ্রেস বলুন আর বিজেপি বলুন, কেউই কিন্তু আমাদের দেশের এই সাথে তাদের সম্পর্ক বাড়ুক সেটা তারা চায় না। তো সেই ক্ষেত্রে এই ছাত্রলীগ ছিল, তাদেরকে কিন্তু আমরা এখন পর্যন্ত চিহ্নিত করা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, জাস্ট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে নিশ্চয়ই আপনার স্মরণ আছে, ওবায়দুল কাদের বলেছিল নট লেস দেন 500,000 পিপল উইল বি স্লটার্ড, এই কথাটা সে বলেছিল। কিন্তু দেখুন আমরা কত সহিষ্ণু জাতি, কত ভদ্র জাতি, এবং আমরা যারা আওয়ামী লীগের সাথে গত 17টি বছর যুদ্ধ করেছি, সকল বিরোধী দলগুলো সকলে কতটা সহিষ্ণুতার ছিল যে আমরা এই ব্যাপারে কোনো কিছু করিনি। এখন এই গভর্নমেন্টের কিছু উইকনেস রয়েছে। প্রথমত হচ্ছে এই গভর্নমেন্ট যাদেরকে অ্যাপয়েন্টেড দিয়েছে তারা পাবলিক পার্সন না, পাবলিকের সাথে তাদের রিলেশনটা কম ছিল, যদিও তাদের নিজ নিজ দায়িত্বে তারা উদ্ভাসিত এবং তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে তারা যেখানে কাজ করেছেন। আরেকটা জিনিস হচ্ছে তারা কখনো ভিক্টিমাইজ হয়নি আওয়ামী লীগের সময় গত 17টি বছর। আপনি নিশ্চিত, আমি জানি যে সকলেই আমরা কোথাও না কোথাও সাফার হয়েছে। এদের এই আওয়ামী লীগকে ট্যাকেল করার মতো চাতুরতা আমাদের এই সরকারের এই সৃজনশীল ব্যক্তিদের ভিতরে নেই। সেই উইকনেসগুলোকে তারা স্ট্রেংথ হিসেবে নিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। জনপ্রশাসন যেটা খুব উল্লেখযোগ্য, আপনি যেটা বললেন ন্যাশনাল ইউনিভার্সিটির যে কমিটিগুলির কথা বলা হয়েছে, কমিটিগুলি ন্যাশনাল ইউনিভার্সিটির যে সার্কুলার ছিল এটা কিন্তু সত্যি সঠিকভাবে সার্কুলার দেওয়া হয়েছে। কিন্তু এটা যদি আপনি উপজেলা লেভেলে যান সেখানে গিয়ে দেখবেন যে এগুলো আওয়ামী লীগের লোকজন রয়েছে এবং তারা এগুলি ডমিনেট করছে। আপনি এই লোকাল গভর্নমেন্টে যে বিগত নির্বাচনে ইউপি চেয়ারম্যানরা হয়েছে তারা কিন্তু এখনও চেয়ারম্যান হিসেবে রয়েছেন। তা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, দেখুন তারা যে নির্বাচিত হয়েছিল সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি এবং নৌকার বিপরীতে কোনো মার্কা আসেনি তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে। তাহলে আমি বলছি যে প্রত্যেকটি স্তরে তারা রয়েছে এবং তারা প্রত্যেকটি জায়গায়, প্রাইমারি স্কুল বলুন, হাই স্কুল বলুন, কলেজ বলুন, প্রত্যেকটি জায়গায় তারা আনরেস্ট করার চেষ্টা করছে। আর এই গভর্নমেন্টের তো চ্যানেলটা একদম লোকালি কোথাও নেই। যেমন একটা পলিটিক্যাল পার্টি আমাদের বিএনপি, যেমন একদম পাড়া মহল্লা ওয়ার্ড ইউনিয়ন লেভেলে যে আমাদের নেতৃত্ব রয়েছে, এটাও একটা রাষ্ট্র পরিচালনার সহায়ক হিসাবে কাজ করে। কিন্তু এই সরকারের সেই অ্যাভিনিউগুলো পর্যন্ত নেই। এই সরকার সেই জন্যই খুব একটা ব্যাকওয়ার্ড পজিশনে রয়েছে, যেটাকে ফেস করার জন্য তাদের যেই ধরনের স্ট্রেংথ নেওয়া দরকার ছিল, যেই ধরনের কমিটমেন্ট দরকার ছিল, কমিটমেন্ট থাকলেও তাদের ক্যাটাগরিক্যালি সেই ধরনের প্রসিডিওর তারা মেনটেন করেনি। ধরুন এই 2001-এর কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ এসে উনি ওভারনাইট সমস্ত এসপি, ডিসি, ইউনো, ওসি, টিউনো পরিবর্তন করেছিল। তো এই ধরনের কোনো পরিবর্তন ওনারা করেননি। আর করেও বা কী করবেন, সব লেয়ারে রয়েছে। তবুও তাদের একটা ড্রাইভ থাকা উচিত ছিল। পুলিশ প্রশাসন টোটালি ভঙ্গুর হয়ে গিয়েছিল। ধরুন নট মোর দেন 500 পুলিশ অফিসার এই ইনভলভ ছিল এই সরকারের সাথে যোগসাজশে এই কিলিং, জেনোসাইড এগুলি করার মধ্যে। এই 500 জনকে আইডেন্টিফাই করে ফেলা উচিত ছিল এবং সাথে সাথে অন্যদেরকে মানসিকভাবে তাদেরকে তৈরি করা উচিত ছিল। It's done already, you go forward and do your job, সেটাও করা হয়নি। তাছাড়া যারা এই 2009 থেকে যে সমস্ত পুলিশ অফিসারদেরকে পলিটিক্যাল কারণে ভিক্টিমাইজ করেছিল তাদেরকে যদি ইমিডিয়েটলি কন্ট্রাক্ট বেসিসে নিয়ে আসতো বা জনপ্রশাসনের কন্ট্রাক্ট বেসিসে নিয়ে আসতো এবং উপজেলা লেভেলে যদি স্কুল, কলেজ বা পলিটিক্যাল পার্টি থেকেও যদি সেই ধরনের কমিটিগুলি গঠন করা হতো, আইন শৃঙ্খলা কমিটি। ধরুন আইন শৃঙ্খলা কমিটির হেড হলো ইউনো, তো ইউনো যদি আওয়ামী লীগের থেকে থাকে, ওসি
দেখেছি আমরা, বেশিরভাগই ওনাকে তাহলে হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম দ্যাম? তো এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ দুর্বলতাগুলি রয়েছে। তবে এদের সবচেয়ে বড় সফলতাটা হলো কি, জনগণ এই সরকারের পাশে রয়েছে, and the political party are committed to support this government. আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছে, আপনি তো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, খুব কাছ থেকে সচিবালয়কে দেখেছেন। আজকের একটা ঘটনা, প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে বিক্ষোভ, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। এই যে প্রশাসনের মধ্যে বিভিন্ন জায়গায় অস্থিরতার মতো, যে একজন যুগ্ম সচিব উনি কি করেছেন আমাদের জানা নেই, হয়তো নিশ্চয়ই খারাপ কিছু বা খারাপ ব্যবহার করেছেন, কিন্তু এই যে সবাই তার বিরুদ্ধে নেমে আসলো, স্লোগান দিল, বিক্ষোভ করলো, এই যে আমরা জানি হায়ারার্কিক জায়গায় একটা কমান্ডের বিষয়, ডিসিপ্লিনের বিষয়, এই জায়গাগুলো যে বাধাগ্রস্ত হচ্ছে, আপনার অভিজ্ঞতা থেকে এখানে মেসেজটা কি? এগুলি সব মাস্টার মাইন্ড ছিল আওয়ামী লীগ। আপনাকে যদি স্মরণ করিয়ে দেই, সেই জনতার মঞ্চ, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর কীভাবে প্রশাসনকে ব্যবহার করলেন রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রদ্রোহী কাজ করার জন্য, আর আমরাও পরবর্তীতে তাদেরকে উদারতার কারণে ক্ষমা করে দিয়েছি, সেটাও ঠিক না, পানিশমেন্টের ব্যবস্থা উচিত ছিল। আপনার যদি স্মরণ করিয়ে দেই, আমানুল্লাহ আমান স্টেট মিনিস্টার হয়েছিলেন আমাদের সময়ে, শিক্ষা মন্ত্রণালয়, লিফটে তার একজন সমর্থক ফুলের তোড়া নিয়ে যাচ্ছিল, লিফটম্যানের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, সেই জন্য কিভাবে অ্যাসোসিয়েশন গিয়ে ঝাঁপিয়ে পড়লো একটি মানে মন্ত্রণালয়ের মন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে। মানে আমি বলছি যে প্রত্যেকটা অ্যাসোসিয়েশন তারা এই 16-17টি বছর ধরে এমনভাবে তারা দৃঢ়ভাবে ওখানে প্রতিষ্ঠিত হয়েছে যে তাদেরকে ওভারনাইট সরানো যায়নি। তারই একটি প্রক্রিয়া এখন দেখলেন যে ওখানে হচ্ছে। যদি কোনো দুর্ঘটনা ঘটেই থাকে, এটা তো মব জাস্টিস হতে পারে না। এই যে আবার মব জাস্টিসের একটা নতুন প্রচলন আমাদের মধ্যে হয়েছে, এগুলিকে ইমিডিয়েটলি আমাদেরকে রেস্টোর করতে হবে। রেস্টোর করার জন্য সকলের ঐক্যের দরকার রয়েছে। এইভাবে প্রশাসনের যারা ঊর্ধ্বতন রয়েছে তাদেরকে, তাদের এমপ্লয়িজদেরকে নিয়ে এবং অফিসারদেরকে নিয়ে মোটিভেশনাল ওয়ার্ক করতে হবে। বিশেষ করে আমি মনে করি পুলিশ প্রশাসনকে খুব বেশিভাবে কাজ করতে হবে। আর এই যে ট্রান্সফার করছে, ওসি দিচ্ছে, দে আর নট এক্সপেরিয়েন্স। যারা বিগত দিনে ওসি ছিল এবং এক্সপিরিয়েন্স, তাদের সকলেই তো সুবিধাভোগী না, সেখান থেকে বেছেও তারা নিতে পারতো। এখন নন মানে প্রফেশনাল যারা এক্সপিরিয়েন্স নেই, এরকম অনেক কিছু দিচ্ছে। আর এই তদবিরের মধ্যে যে যেখানে পাচ্ছে সুযোগ নিয়ে তদবির করছে, জোর করে আদায় করে নিচ্ছে। আমরা দেখেছি কাউকে পোস্টিং দেওয়া হচ্ছে, আবার উইথড্র করা হচ্ছে। ফার্মলি গভর্নমেন্ট ডিসিশন নিতে পারছে না এবং তারা জনগণের সাথে সম্পৃক্ত হতে পারছে না। যেমন আমাদের সময় ঢাকা কলেজে একটা মানে ছাত্ররা মিছিল করে রাজপথে এসেছিল, নিউ মার্কেটে ভাঙচুর করছিল। আমি সেখানে মন্ত্রী হিসেবে দৌড়ে সেখানে গিয়েছিলাম, গিয়ে তাদের সমস্যা সেখানে সমাধান করেছে। অর্থাৎ আমাদের সেই গাটস রয়েছে যে আমরা পাবলিকলি ফেস করতে পারি এবং সে যেতে পারি, কথা বলতে। এই সরকারের কিন্তু যারা মন্ত্রী রয়েছেন তারা পাবলিকদের সাথে কোনো রিলেশনই করতে রাজি না। তারা মনে হচ্ছে যেন আমলাতান্ত্রিক ভাবে থাকতে চায়, চার দেওয়ালের মধ্যে থাকতে চায়, ফাইল নিয়েই থাকতে চায়। এইভাবে তো হতে পারে না। আর তাছাড়া তাদের এই অ্যাডভাইজারি কাউন্সিলটা একটু লিমিটেড, ছোট হয়ে গিয়েছে। মন্ত্রণালয়ের হাফ তাদের অ্যাডভাইজারি কাউন্সিল, দে মাস্ট ইনক্রিজ দিস থিং। এবং তারা যারা করতে পারবে, এই ধরনের অভিজ্ঞ যারা রয়েছে তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে এবং যে কদিন তারা রয়েছে সেই কদিন তাদের সুষ্ঠুভাবে চালাতে হবে। তা না হলে এই যে সংকট এবং রাজনীতি উত্তপ্ত হচ্ছে, এটা কিন্তু আমাদের গুড সাইন না। এগুলি তাদের অ্যাড্রেস করতে হবে এবং অ্যাড্রেস করাটা তেমন ডিফিকাল্ট না, কারণ জনগণ এই সরকারের পাশে রয়েছে। আছে। ধন্যবাদ আপনাকে জনাব কাজী নাজমুস সাদাত। এই যে আমরা এখন আবার চলে যাব যে এই গ্রেফতারের ঘটনাটা, জনাব চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, আপনার কি মনে হয় যে যেই আইনে বা যে ইয়েতে ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে জামিন দেয়া হয়নি, এটা তো একটা খুব মানে স্বাভাবিক প্রক্রিয়া। আপনার আইনের জায়গা থেকে আপনার ব্যাখ্যাটা কি? এটা যথাযথভাবেই তাকে জামিন দেওয়া হয় না, এটা আইনগত প্রক্রিয়া সঠিকভাবেই আছে এবং সে যে অপরাধ করেছে এই অপরাধের জন্য তার গ্রেফতার হওয়াটা যথাযথ ছিল এবং সঠিক ছিল। তো এই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কি কোনো স্টেটমেন্ট আপনারা দিয়েছেন, আপনাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে বা কিছু? মানে আইনকে তো আইনের মতো চলতে দিতে হবে। আমরা যদি এটা যেই ধর্মেরই যে হোক না কেন বা যেই সম্প্রদায়ের কেউ হোক না কেন, আমরা যদি এরকম ইমিউনিটি দিতে থাকি,
তাহলে তো সব কিছু মানে সরকারের বা প্রশাসনের আওতার বাইরে চলে যাবে। না, আমরা কোনো স্টেটমেন্ট আমরা দেই নাই। আমরা শুধু হলো আমাদের যে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে আমরা মিছিল করেছি। আমরা ওই চিন্ময় দাসকে যে অতিরিক্ত কোনো সাজা দেওয়া বা তাকে জামিন না দেওয়া এই ব্যাপারে আমরা কোনো কথা বলি নাই। আইন আইনের গতিতে চলবে, আইন যেটা পারমিট করে সেভাবে হবে। এখানে আমরা মব জাস্টিসের মতো বা অতিরিক্ত কোনো কিছু আমরা দাবি করি না এবং আমরা করতেও চাই নাই। আইনি যে সাজা সে প্রাপ্য হবে, যদি সে হয় দোষী প্রমাণিত হয় আইন মোতাবেক তার সাজা হবে। সেখানে আমাদের হস্তক্ষেপ করার বা কোনো বিবৃতি দেওয়া তার বিরুদ্ধে দেই না এবং আমরা দেবও না ইনশাল্লাহ। আচ্ছা, আপনি তো কুমিল্লায় রয়েছেন, তো চিটং থেকে খুব বেশি দূরে না, ওই একই অঞ্চলেই। তো ওখানে আজকে সার্বিকভাবে ছাত্র জনতার মধ্যে কি ধরনের রিয়াকশন আপনি দেখেছেন এই ঘটনাকে নিয়ে? সেখানে আমি শুধু কুমিল্লা থাকলেও আমার বন্ধু বান্ধব সেখানে আইনজীবী চট্টগ্রামে আছে। সেখানে আসলে সবাই খুবই কাতর হয়েছে এবং দুঃখিত হয়েছে। যেরকম একটা ঘটনা ঘটবে এটা কেউ চিন্তাও করে নাই। একজন আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হবে এটা কেউ চিন্তা করে নাই। সেখানে হলো পুলিশ যদি যথাযথ ভূমিকা পালন করতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। পুলিশের উপরেও আমাদের ছাত্র জনতা এবং আইনজীবীরা ক্ষুব্ধ এবং আমাদের চট্টগ্রামের আইনজীবীদের হলো পুলিশ যাতে ভালোভাবে তাদের যেই আছে কাজ আছে সেই কাজটা যাতে সঠিকভাবে করে, ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো অঘটন না ঘটে এই ব্যাপারে পুলিশ প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। এখানে একটা বিষয় যে প্রফেসর রেহমান সোবহান উনি আজকে বলছেন যে উচ্চাকাঙ্ক্ষী সংস্কার বাস্তবায়নে 4-5 বছর প্রয়োজন হবে। উনি সংস্কারকে খুব উচ্চাকাঙ্ক্ষী বলছেন এবং উনি ওনার বক্তব্যের এক পর্যায়ে বলেছেন যে আরও 18 মাসের মতো হয়তো প্রয়োজন হবে বা এর মধ্যেই নির্বাচনের দিকে যাওয়া উচিত। আরেকটা প্রশ্নই তুলেছেন যে এই সংস্কার যদি করাই হয় তাহলে এটা বাস্তবায়নের দায়িত্বটা কার উপর পড়বে? আমাদের সময় একদম শেষের দিকে, আপনি সংক্ষেপে যদি বলেন। দেখুন, এই প্রশ্ন এবং এই বিষয় নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো এবং আমাদের সরকারের পক্ষ থেকে যে বক্তব্যটা, এটা একটা মিশ্র প্রতিক্রিয়া সম্পন্ন বক্তব্য আমরা পাচ্ছি। সরকারের পক্ষ থেকে একটা সময় খুব জোরে সোরেই বলা হয়েছিল যে সব সংস্কার সম্পন্ন করেই তারপরে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার মনে হয় এই ভাষ্যটা এখন কিছুটা পরিবর্তিত হয়েছে এবং বাস্তবতা উপলব্ধি করে যারা এই দাবি করছিলেন তারাও এখন উপলব্ধি করছেন যে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আপনি সময়ের চলবে, সময়ের প্রয়োজনে যে ধরনের সংস্কার প্রয়োজন হবে সেটিই হবে। আপনি সব ধরনের সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে যাবেন বা এই সব সরকার মানে তার দায়িত্ব সম্পন্ন করবে, এটা আমার কখনো মানে উপলব্ধিতে হয় না, বুঝে আসে না যে এই ধরনের বক্তব্যটা কেন দেওয়া হয়। এই সরকারের প্রধান দায়িত্ব হবে যে বাংলাদেশকে, এটা যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের অনেকগুলো প্রয়োজনীয় সংস্কার আছে। সেই প্রয়োজনীয় সংস্কারগুলো অগ্রাধিকার ভিত্তিক এগুলো সম্পন্ন করে একটা নির্বাচনের দিকে যাওয়া এবং নির্বাচিত সরকার তারাই কিন্তু এই পরবর্তী দায়িত্ব নিয়ে তারা সেইগুলো সম্পন্ন করবেন এবং এটা অব্যাহতভাবে চলতে থাকবে, কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্য দিয়ে চলতে থাকবে। এখন ডক্টর রেহমান সোবহান যে বক্তব্যটি দিয়েছেন আমি এটা মনে করি যথার্থ, যে আমাদের অনেক উচ্চাকাঙ্ক্ষী বা উচ্চাবিলাসী হওয়ার কোনো অবকাশই নেই। আমাদের সংস্কার কমিশনগুলো কাজ করছে এবং এই সংস্কার কমিশনে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারাও অভিজ্ঞ মানুষ এবং আমি মনে করি যে তারাও সরকারকে সঠিক পরামর্শটাই দিবেন এবং সংস্কার পরিকল্পনা তারা যেটি দিবেন সেটি দীর্ঘমেয়াদী সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের কোনো রূপরেখা হবে বলে এটা আমি মনে করি না। তবে দীর্ঘমেয়াদী তাদের কাছ থেকে গাইডলাইন থাকতে পারে, সেই গাইডলাইনটা পুরোপুরি এই সরকারকেই সম্পন্ন করতে হবে তাই না। আর এই সরকার যদি সংস্কার পরিকল্পনা আপনি ধরেন একেবারে সংবিধান সংস্কার থেকে শুরু করে সেটার জন্য কিন্তু রেটিফিকেশনের জন্য যেতে হবে কিন্তু নির্বাচিত সরকারের কাছে। তো ফলে যেহেতু নির্বাচিত সরকারের কাছে যেতে হবে, রাজনৈতিক সরকারের কাছে যেতে হবে, তাহলে আমরা মনে করি যে এই রাজনৈতিক দলগুলোর সাথে এবং তাদের প্রত্যাশার সাথে তাদের চাওয়ার সাথে এই সরকারের একটা সমন্বয় থাকা দরকার। এবং আমরা এই আজকে অন্ততপক্ষে এইটা
যে কতদিন ধরে আমাদের মনে হচ্ছিল যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা দূরত্ব তৈরি হচ্ছে, কিন্তু গত কয়েকদিনে উদ্ভূত পরিস্থিতি, বিশেষ করে এই চিন্ময় কৃষ্ণদাসের ব্রহ্মচারীর যে ঘটনা, সেটাকে কেন্দ্র করে আবার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যারা আছে তারাও কিন্তু সব ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে এই পরিস্থিতি মোকাবিলার দিকে যাচ্ছে। তো আমি এটা ব্যক্তিগতভাবে এটা মনে করি যে আমাদের সংস্কার যেগুলো হবে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, এবং একই সাথে আওয়ামী লীগ সরকার আমাদের নির্বাহী, বিচার এবং আইন প্রশাসনে তারা যে রাজনৈতিক মানে করণের মধ্য দিয়ে যে আমাদের ক্ষতিটা করেছে, সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য যে ধরনের সংস্কার আমাদের দরকার সেটাকে একটা অগ্রাধিকার নিশ্চিত করে এই সরকার দায়িত্ব পালন করে পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য একটা গাইডলাইন রেখে যাবে। জনাব এহসানুল হক মিলন, আমরা দেখেছি এবার বিশেষ করে এই গণঅভ্যুত্থানের পর, ছাত্র জনতার আন্দোলনের পর রাজনৈতিক দলগুলো খুব সুচিন্তিত এবং অনেক লং টার্ম এফেক্টকে চিন্তা করে বক্তব্য দিচ্ছে। এটা আমরা বিএনপির থেকে বলেন, জামাত থেকে বলেন, বিভিন্ন দল থেকেই পেয়েছি। এবং আমরা দেখছি যে আমাদের এই ক্রান্তিকালই কিছুটা বলবো যে জাতীয় ঐক্যের আহ্বান দিয়েছে জাতীয়তাবাদী দল। একই সাথে বিএনপির পক্ষ থেকেও প্রথমে 31 দফার কথা বলা হয়েছে এবং আমরা গতকাল দেখলাম যে 62 দফা দেওয়া হয়েছে সংবিধান সংস্কারের ক্ষেত্রে। তো এই যে জায়গাগুলো আপনারা 62 দফার জায়গায় কোন জায়গাগুলো বিশেষ করে নতুনভাবে যুক্ত করতে চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের সময়টা একটু কম। জি, দেখুন, এই যে 31 দফা রাষ্ট্র সংস্কারের কথা যেটা বলেছে বিএনপি, সেই জায়গায় প্রত্যেকটি বিষয় কিন্তু অ্যাড্রেস করা হয়েছে। ইন ডিটেলস আমরা বলতে পারছি না, এখন সময়ের কম, এভরিথিং অ্যাড্রেস করা হয়েছে। আবার এই যে 62টি সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে, আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন সাহেব গিয়েছিলেন এবং বলেছেন এটার মধ্যেও কিন্তু এই সংবিধানের বর্তমান যে সংস্কারের যতগুলো প্রয়োজন হচ্ছে প্রত্যেকটি অ্যাড্রেস বিএনপি করেছে। এখন রেহমান সোবহান সাহেব যেটা বলছেন উচ্চবিলাসী, সত্যি যদি সবকটি সংস্কার করতে হয় তাহলে এই গভর্নমেন্টের পক্ষে এটা সম্ভব, আদৌ সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের সালাউদ্দিন সাহেব যে কথাটি বলেছেন যে একটি জাতীয় সনদ হতে পারে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা কমিটমেন্ট থাকতে পারে যে আমরা এই সংবিধানের এই সংশোধনগুলো চাচ্ছি বা আমরা রাষ্ট্র মেরামতের এই বিষয়গুলোকে আমরা চাচ্ছি, সেগুলো প্রত্যেকটি দল তাদের ইশতেহারে যদি সন্নিবেশিত করে নেয় তাহলে আগামী নির্বাচনের পর প্রত্যেকটি দলের একটি দায়বদ্ধতা থাকলেও নির্বাচন ইশতেহারে তাদের এই সংস্কারের বিষয়গুলি উল্লেখ করেছে। এই জাতীয় সনদ নিয়ে যদি আগামী নির্বাচনের পরে এই দায়িত্ব সেখানে এই জাতীয় ঐক্যমত্যের কমিটমেন্টটা বিফোর দ্য ইলেকশন করতে পারে, কিন্তু তাই বলে আপনি প্রত্যেকটি সংস্কার করবেন এটা তো সম্ভব না। প্রথমত প্রয়োজন হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার। নির্বাচন কমিশন কিন্তু আমার দৃষ্টিতে গণতন্ত্র কমিশন। এখান থেকেই কিন্তু এই অপরাজনীতি, কুরাজনীতি বা আমাদের এই 16 বছরের বঞ্চনা, লাঞ্ছনা সবকিছু এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে তারা একটা স্বীকৃতি পেয়েই কিন্তু আমাদেরকে এই দেশটিকে আজকে এই লুটের রাজত্বে নিয়ে এসেছিল। তো নির্বাচন কমিশন সংস্কারগুলোর মধ্যে আমাদের সেখানে আমাদের যা যা করণীয় সেটি বলা হচ্ছে। তো আমরা চাই নির্বাচন কমিশন সংস্কার হোক, সেই সাথে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন যেটা এই ভেরি রিলেভেন্ট আগামী নির্বাচনের জন্য, সেগুলিকে সংস্কার করো। কিন্তু উচ্চবিলাসী সংস্কার করতে গিয়ে এই জাতি আরও এই ক্রিটিক্যাল পজিশন চলে আসবে, যেহেতু আমরা জানি ওত পেতে বসে আছে। আমরা টেলিফোন কনভারসেশন শুনছি, আমরা দেখছি তারা পার্শ্ববর্তী দেশের থেকে সুবিধা নিয়ে আমাদেরকে কিভাবে এই রাষ্ট্রকে একটি সংকটে এবং ষড়যন্ত্রের মধ্যে ঠেলে দিচ্ছে। সেই জন্য আমার মনে হয় একটি রোড ম্যাপের বিশেষ একটু খুব ক্ষুদ্র করে, আপনার দল যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে তাহলে আপনার মনে হয় কি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে? সেই কমিটমেন্ট করার জন্য তো 31 দফা রাষ্ট্র মেরামতের কথা বলা হয়েছে এবং সংবিধানে ইতিমধ্যেই 62 সংশোধনের কথা বলা হয়েছে। কোনো কিছু বাকি নেই এবং আমরা দেখেছি কিভাবে এই রাষ্ট্রযন্ত্রকে তারা ফেসিবাদী রাজনীতিতে নিয়ে যায়। তার বিরুদ্ধে বিএনপি 17 বছর আন্দোলন করেছে। অতএব আগামী দিনে এই ফেসিবাদী রাজনীতির উত্থান হোক, সে তো বিএনপি কখনো চাইবে না। সেই জন্যই সব সমাধানের জন্যই আমরা এই 31 রাষ্ট্র সংস্কারের কথা বলেছি। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা অনেকক্ষণ ধরে আমাদের যারা উপস্থিত ছিলেন আলোচক, তাদের আলোচনা শুনলাম। আজকের যে অবস্থা, এটা সংকট না ষড়যন্ত্র, সেই ক্ষেত্র থেকে আলোচনার মধ্যে যে বিষয়গুলো উঠে আসলো
যে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে। এবং সেখানে যেটা পজিটিভ দিক হচ্ছে যে আজকে বিভিন্ন রাজনৈতিক, বিশেষ করে বিএনপির সাথে তাদের আলোচনা হয়েছে। ছাত্র যে সংগঠনগুলো রয়েছে তাদেরকেও দেখেছি আমরা সপ্তাহব্যাপী একটা সংহতি প্রকাশ করতে। যেই ঘটনাটা ঘটেছে একে কেন্দ্র করে বিভিন্ন দিকে এটা চলে যেতে পারত, কিন্তু আমরা দেখছি যে জাতি হিসেবে আবারও আমরা একটা ম্যাচিওরড অবস্থা তৈরি করেছি, যাতে আমরা পুরো পরিস্থিতিটাকে এখন পর্যন্ত খুব ভালোভাবে সামনে রেখেছি। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তারা এই বিষয়গুলোকে আরও খুব ভালোভাবে বিশ্লেষণ করবেন এবং সিদ্ধান্ত গ্রহণে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়েই সামনের দিনগুলোতে আগাতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাদের সবাইকে।